ধরুন আপনার সারা জীবনের সমস্ত কষ্টার্জিত যে অর্থ, সেই অর্থ দিয়ে আপনি একটা অ্যাসেট বানিয়েছিলেন। এখন সময় এসেছে সেই অ্যাসেটটা বিক্রি করে সেই অর্থটাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করার। আর সেই ইনভেস্টমেন্ট যদি হঠাৎ করে একটা বিশাল বড় নেগেটিভ রিটার্ন জেনারেট করে, তাহলে সেই সময় আপনার কতটা কষ্ট হবে। যেখানে আপনি ভেবেছিলেন যে আপনার অর্থ আপনার হয়ে কাজ করবে, আপনার জন্য ইনকাম করবে, আপনি ভেবে চিন্তে রিসার্চ করে সব কিছু ঠিকঠাক দেখে বুঝে তারপরেই ইনভেস্টমেন্ট করলেন, অথচ আপনার ইনভেস্টমেন্ট করার প্রায় 90 দিনের মধ্যে মার্কেট এমন একটা নিউজ আসলো মার্কেটে, যার কারণে আপনার অর্থটা প্রায় 30% মাইনাস হয়ে গেল। অর্থাৎ আপনি 50 লক্ষ টাকা যে ইনভেস্টমেন্ট করেছিলেন, সেটা একদম কয়েক দিনের মধ্যেই দেখা যাচ্ছে 15 লাখ টাকা লস করে ফেললেন। এবার 35 লাখ টাকায় এসে গেল। ঠিক সেই মুহূর্তে আপনার কি পরিস্থিতি হবে বলুন তো? আপনার বুকের মধ্যে একটা চাপা ব্যথা অনুভব হবে। আপনি রাত্রে শান্তিতে ঘুমোতে পারবেন না। আপনার খিদে ঘুম সমস্ত কিছু উড়ে যাবে ওই টাকার টেনশনে, কারণ ওটা আপনার কষ্টার্জিত টাকা। আপনি হয়তো একটা কথাই বারবার চিন্তা ভাবনা করবেন যে কি ভুল হয়েছিল, কি এমন ভুল ডিসিশন নিয়ে ফেললেন যার কারণে আজকে এই অবস্থা। কিন্তু বাস্তব সত্যটা হলো, না আপনার ভুল, না মার্কেটের কোনো ভুল। ভুলটা ছিল সঠিক লামসাম ইনভেস্টমেন্টের নিয়ম না জেনে বুঝে হঠাৎ করে আপনার অতটা অ্যামাউন্ট টাকা একবারে ইনভেস্টমেন্ট করে দেওয়া। আমরা সকলেই রিটার্নের হিসাবটা অনুমান করি, কিন্তু কখনোই রিস্ক কিভাবে রিকভারি করা হবে সেটা কিন্তু কখনো ক্যালকুলেট করি না। কারণ আপনি যখন কোনো অ্যাসেট থেকে 30% মাইনাস করবেন, তাহলে সেক্ষেত্রে সেই রিটার্নটা জেনারেট যদি আপনি করতেও পারেন, তাও কিন্তু আপনার যে লসটা সেটা কিন্তু রিকভার করতে পারবেন না। কারণ 50 লাখ থেকে যদি 30% মাইনাস হয়, তাহলে আপনার যেমন প্রিন্সিপাল অ্যামাউন্ট 35 লাখে চলে আসছে। এরপর 35 লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট থাকা অবস্থায় যদি 30% মার্কেট প্রফিটও দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার 50 লাখ পরিপূর্ণ হবে না। কারণ রিটার্ন আপনার জেনারেট করতে গেলে সেই লসটা যদি আপনি রিকভারি করতে যান, তাহলে আপনাকে 43% কিন্তু রিটার্ন জেনারেট করতে হবে, তবে গিয়ে আপনি সেই 30%-এর লসটা পরিপূর্ণ করলেন। এখনও কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছেন, মার্কেট থেকে কিন্তু আপনি রিটার্ন জেনারেট করতে পারলেন না। 43% রিটার্ন জেনারেট করার পরেও শুধুমাত্র আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা ঠিক আসলো। তাই সঠিকভাবে না জেনে না বুঝে ইনভেস্টমেন্ট করার থেকে ভালো একটু কিছু ভিডিও বা ফিনান্সিয়াল এক্সপার্ট যারা আছেন তাদের পরামর্শ নিয়ে জেনে বুঝে ইনভেস্টমেন্ট করা। আর এই অজ্ঞানতাই হচ্ছে সবথেকে আপনার ভ্যালুয়েবল একটা মিস্টেক, যেটা কিনা আপনি না জেনে বুঝেই করে ফেলছেন। আর এটা শুধুমাত্র কিন্তু 50 লক্ষের গল্প নয়, আমি 50 লক্ষটা শুধুমাত্র উদাহরণ দিলাম। এটা বহু এমন অনেক মানুষ আছেন যারা 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চায়, কেউ 10 লাখ করতে চায়, কেউ 20 লাখ করতে চায়, কেউ 50 লাখ, কেউ 1 কোটি। প্রত্যেকটা ইনভেস্টারের ক্ষেত্রেই কিন্তু গল্পটা একই। তাই অতি অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট করার আগে ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে হবে। লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হয়, এটা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু সেই লং টার্ম টিকে থাকার জন্য আপনাকে নিজেকেও কিন্তু সামলাতে হবে। কারণ আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, সাধারণ ছোট ছোট প্যানিকে যদি আপনি নিজে প্যানিক করে যান, রিয়্যাক্ট করেন, তাহলে লং টার্মের গল্প তো আপনার জন্য নয়, লং টার্ম তো আপনি টিকে থাকতে পারবেন না। তাই সবসময় রিটার্নের হিসাবটা না করে নিজেকে সামলে রাখার হিসাবটাও করতে হবে। আর ঠিক এই সময় সাধারণ ইনভেস্টরদের প্রত্যেকের কিন্তু একটাই প্রশ্ন, আমরা ইনভেস্টমেন্ট তো করতে চাই, কিন্তু এই যে মার্কেটের অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। বন্ধুরা, আমি সবরিকা দেবরয় আজকে আপনাদের সামনে এই টপিকের উপরই ভিডিওটি নিয়ে এসেছি যে আপনারা যারা লামসাম ইনভেস্টমেন্ট করতে চান, তো সেই লামসাম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সঠিক নিয়ম কি। যারা মার্কেটে এক্সপার্ট রয়েছেন, ফিনান্সিয়াল এক্সপার্ট, তারা তো সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। কোন সময় মার্কেটে ইনভেস্টমেন্ট করা ঠিক, কোন সময় ইনভেস্টমেন্ট করা ভুল, তারা তো জানেন।
কিন্তু সাধারণ ইনভেস্টরদের কাছে কিন্তু এটা একটা রহস্যের মতো। তো আজকে ভিডিওটা পুরো দেখুন, স্কিপ না করে দেখুন, কারণ আপনি যদি মনে করেন যে লামসাম ইনভেস্টমেন্ট করবেন এবং সেটা নিজে থেকে নিজে ডিসিশন নিয়ে করবেন, তাহলে ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি একটু ইনভেস্টমেন্টের ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখা যাবে 1992-তে হর্ষদ মেহতা স্ক্যাম, 2008-এ ছিল গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস, 2016-এ ছিল ডিমনিটাইজেশন এবং 2020 সালেও কিন্তু আমরা কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনকেও আমরা দেখেছি। সেই সময় লকডাউন ছিল, মার্কেট ক্র্যাশ করে গেছিল এবং সমস্ত রকম ডিম্যান্ড সাপ্লাইয়ের যে চেন, সেই চেন কিন্তু ভেঙে গেছিল। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টের সময় আপনি সব কিছু সমস্ত প্যারামিটার চেক করে ইনভেস্টমেন্ট করলেন, কিন্তু এই যে মার্কেট যে আনসার্টেনিটিতে রয়েছে, সেই আনসার্টেনিটিটাকে কিন্তু আপনি সঠিকভাবে কোনো সময়ের জন্য আগে থেকে চিহ্নিত করতে পারবেন না, কারণ এই সমস্ত অনিশ্চয়তা মার্কেটে কখনো বলে আসে না। এই আনসার্টেনিটি কিন্তু ইকুইটি মার্কেটের ন্যাচারাল নেচার। আমাদের মধ্যে বহু মানুষ আছেন যারা 15 থেকে 20,000 টাকা বা 30,000 টাকা ইনভেস্টমেন্ট করেও প্রত্যেক মাসে রিটার্ন চেক করেন, অথচ তিনি কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন 20 বছরের কথা ভেবে বা 15 বছরের কথা ভেবে। আর সেখানে কেউ যদি 50 লাখ 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন, তার কাছে রিটার্ন চেক করাটা তো স্বাভাবিক। তবে রিটার্ন চেক করার আগে, ইনভেস্টমেন্ট করার আগে যদি আপনি এই সিস্টেমগুলো জেনে বুঝে নেন, তাহলে হয়তো আপনার যে জার্নিটা, এই জার্নিটা অনেকটা স্মুথ হয়ে যাবে। কারণ ইনভেস্টমেন্ট করার আগে যে ডিসিশন নেওয়ার আপনার নিতে হবে, ইনভেস্টমেন্ট করা হয়ে গেলে একবার যদি আপনি লস করে ফেলেন, তারপরে সেই লস রিকভারি করাটা কিন্তু একটা দীর্ঘ সময় সাপেক্ষ। দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে আপনি লসটা তো রিকভারি করতে পারবেন, কিন্তু আলটিমেটলি ব্যাংকে যে মিনিমাম 100% গ্যারান্টি দিয়ে রিটার্নটা দিচ্ছে, মোর অর লেস 7%, সেই রিটার্নটাও কিন্তু জেনারেট করতে আপনি অসক্ষম হয়ে দাঁড়াবেন। দেখুন, ইনভেস্টমেন্টের প্রথম অপশন কিন্তু আমাদের কাছে থাকে ব্যাংক বা পোস্ট অফিস। সেখানে কিন্তু কোনো রকম রিস্ক নেই, কোনো রকম আনসার্টেনিটি নেই। ব্যাংক আমাদের যে প্রতিশ্রুতি দেয় সেই পার্সেন্টেজই কিন্তু নিয়মিত আমাদেরকে দিয়ে যায়। যেমন ধরুন, আপনি যদি ব্যাংকে ইনভেস্টমেন্ট করে থাকেন, ফিক্সড ডিপোজিট করেন, তাহলে মোর অর লেস 7% আপনি সেখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন। পোস্ট অফিসের ক্ষেত্রেও হয়তো এই রিটার্নের পার্সেন্টেজটা একটু 19-20 হতে পারে, কিন্তু নিয়ার অ্যাবাউট সেমই হয়। তো এবার আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, মিউচুয়াল ফান্ডের থেকে কিন্তু আপনি মোটামুটি 12 থেকে 15% রিটার্ন এখান থেকে এক্সপেক্ট করতে পারেন ইয়ারলি। তো ইয়ারলি 12 থেকে 15% রিটার্ন জেনারেট করা মানে প্রায় কিন্তু ব্যাংকের যে রিটার্ন তার থেকে ডবলের কাছাকাছি, পুরোপুরি ডবল না হলেও ডবলের কাছাকাছি। এবার আপনি যে এই যে এক্সট্রা আলফা জেনারেট করার উদ্দেশ্য নিয়ে ইনভেস্টমেন্ট করছেন, এই আলফা জেনারেট করার উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট করলে আপনাকে কিন্তু কিছু ইনফরমেশান মাথায় রাখতে হবে, তবে গিয়েই কিন্তু আপনি এই আলফা জেনারেট করতে পারবেন। না হলে কিন্তু আপনি আলফা তো দূরের কথা, যে রিস্ক ফ্রি রিটার্নটা সেটাও কিন্তু আপনি জেনারেট করতে পারবেন না মার্কেট থেকে, যদি সঠিকভাবে আপনি নলেজ না নিয়ে, না জেনে, না বুঝে ইনভেস্টমেন্ট করেন। লামসাম ইনভেস্টমেন্ট তখনই কিন্তু আপনার কাছে একদম পারফেক্ট বলে মনে হবে যদি কিনা মার্কেট আপনার অনুকূলে থাকে এবং আগামী বছরগুলোতে মার্কেট খুব ভালো রিটার্ন দেয়, এবং সেক্ষেত্রে আপনি ধৈর্য সহকারে মোটামুটি 10 থেকে 15 বছর ওয়েট করতে পারেন, এবং তারপরেই গিয়ে কিন্তু আপনি একটা খুব ভালো ওয়েলথ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এই যে প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলো কিন্তু সব সময় সবকটা পারফেক্ট থাকে না, কিছু কিছু প্যারামিটার কিন্তু এদিক ওদিক হয়। আবার মার্কেটে এই যে লামসাম ইনভেস্টমেন্ট করবেন, এটা কিন্তু আপনার ভুল প্রমাণ হয় কখন জানেন তো? যখন মার্কেটের একটা ক্র্যাশ আসে, অর্থাৎ মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবেই। আপনি ইনভেস্টমেন্ট করলেন আপে এবং তারপরেই একটা ডাউন ট্রেন্ড শুরু হলো, তখনই কিন্তু আপনার এই লামসাম ইনভেস্টমেন্টের ডিসিশনটা ভুল প্রমাণিত হলো। এবার এক্ষেত্রে দেখা যাবে আপনার একটা মানসিক টেনশন তৈরি হবে, আপনি সঠিকভাবে রিটার্ন জেনারেট করতে পারবেন না।
তারপরে যখন সাইকেলিক্যালি আপনার একটা আপ ট্রেন্ড মুভ আসবেও, যে আপ ট্রেন্ডের অধিকাংশ ইনভেস্টাররা রিটার্ন জেনারেট করছে, দেখা যাবে সেই আপ ট্রেন্ডে আপনাকে রিস্ক রিকভারি করতে হচ্ছে, অর্থাৎ যে লসটা আপনি আগে করেছেন সেটাকে রিকভারি করতে হলো, তার প্রফিট কিন্তু আপনি জেনারেট করতে পারলেন না, অর্থাৎ আপ ট্রেন্ডের যে ফায়দা সেই ফায়দাটা আপনি নিতে পারলেন না। আর এক্ষেত্রে কিন্তু প্যানিক সেলিংয়ের সম্ভাবনাও থেকে যায়, কারণ অনেকেই আছেন যারা কিনা খুব বেশি ধৈর্য ধরতে পারেন না, অল্পতেই প্যানিক করে যান। তো যখন 50 লক্ষ টাকা 30% মাইনাস হয়ে 35 লাখ অর্থাৎ 35 লাখে চলে আসবে, তখন কিন্তু অনেকেই প্যানিক সেলিং করে দেয়। তারা ভাবে যদি আরও কমে যায় টাকাটা তাহলে তো আমার আরও লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে 15-20 বছরের চিন্তা নিয়ে যতই ইনভেস্টমেন্ট করুক না কেন, ইনভেস্টাররা তখন 15-20 বছর আর টিকে থাকতে পারে না, সেখান থেকে তারা বেরিয়ে যায়। তো ওভারঅল আপনি যদি এই দুটো সিনারিও দেখেন, একটা পারফেক্ট টাইম আর একটা হচ্ছে ভুল টাইম, তো ওভারঅল দেখা যায় যে অধিকাংশ ইনভেস্টাররা কিন্তু এই যে মার্কেটকে সঠিকভাবে টাইমিং করা, এই টাইমিংটা করতে পারে না। তো যারা টাইমিংটা করতে পারেন না তাদের জন্য সঠিক ডিসিশন হচ্ছে এসটিপি, অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। আপনি যদি সঠিকভাবে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানটাকে ইউজ করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি ইনভেস্টমেন্টটা করেছেন, সেই ইনভেস্টমেন্টের যে রিস্কটা নর্মালি মার্কেট ক্র্যাশে হয়, আপনার ক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে সেই রিস্কটা কিন্তু অনেকটা কমে যাবে। তাই লামসাম ইনভেস্টমেন্ট করার সময় শুধুমাত্র টাইমিং দেখবেন না, আপনি টাইমিং দেখবেন এবং তার সাথে রিস্কটা দেখবেন এবং বিহেভিয়ারটা দেখবেন, তবেই কিন্তু দেখা যাবে আপনি একটা সঠিক ডিসিশন নিতে পেরেছেন। মার্কেটে যারা ফিনান্সিয়াল এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু কখনোই আপনাকে লামসাম ইনভেস্টমেন্ট করতে বারণ করে না। আমিও কিন্তু সেরকম আপনাকে লামসাম ইনভেস্টমেন্ট করতে বারণ করছি না, শুধুমাত্র লামসাম ইনভেস্টমেন্ট করার সময় যদি স্মার্ট কিছু অপশান আপনি চুজ করে নেন, তাহলে দেখা যাচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটা আরও স্মার্টলি আপনি হ্যান্ডেল করতে পারছেন এবং সেক্ষেত্রে মার্কেটের যে ভোলাটিলিটি, সেই ভোলাটিলিটির থেকে আপনার পোর্টফোলিওতে কিন্তু ভোলাটিলিটিটা অনেকটা কম হবে। অর্থাৎ মার্কেটে দেখা যাচ্ছে প্যানিক সিচুয়েশনে, যেমন ধরুন 2008 সালে যখন সেন্সেক্স প্রায় পিক থেকে 60% মাইনাস হয়ে গেছিল গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসে, আবার 2016 সালে যদি দেখেন, 16 সালের যে ক্রাইসিসটা সেটা যদিও একটু কম হয়েছিল, সেক্ষেত্রে খুব বিশাল এফেক্ট পড়েনি, বাট তারপরে 2020 এই যে 2020-র কোভিড-19-এর সিচুয়েশন, ওই সময় তো পুরো পৃথিবী থমকে গেছিল। মার্কেটের যে পিক পয়েন্ট ছিল সেই পিক পয়েন্ট থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 40% ইন্ডেক্স ডাউন হয়ে গেছিল। আর স্মল ক্যাপে মিড ক্যাপে যারা ইনভেস্টমেন্ট করেছিল তাদের তো কিছু কিছু স্টকে 50%, 60%, 70%ও মাইনাস হয়ে গেছিল। তো এই কারণে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানটা আপনাকে ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান অর্থাৎ এসটিপি, এটা যদি আপনি ইউজ করতে চান তাহলে প্রথমে আপনার যে মূলধন, আপনার যে ক্যাপিটাল, সেটাকে কিন্তু একটা কোনো সেফ ফান্ডে রাখতে হবে। লিকুইড ফান্ড, আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড, কনজারভেটিভ হাইব্রিড ফান্ড কিংবা আরবিট্রেজ ফান্ড, এই সমস্ত ফান্ডে আপনি যদি আপনার প্রথম যে মূল ক্যাপিটালটা, ওই ক্যাপিটালটা রাখেন, তাহলে তারপর ওখানে যদি সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান সেট করেন, তাহলে সেখান থেকে ধীরে ধীরে কিন্তু ইকুইটিতে ট্রান্সফার করতে পারেন। অর্থাৎ এসটিপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে আপনার মার্কেট টাইমিংয়ের কোনো প্রয়োজন পড়ে না, ধীরে ধীরে সিস্টেমেটিক্যালি ডিসিপ্লিনের সাথে ইকুইটি ফান্ডে কিন্তু ট্রান্সফার হয়ে যায়। এবার আপনার অর্থটা যখন ইকুইটি ফান্ডে ট্রান্সফার করবেন, তখন আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে আমি সেটা তাহলে কত দিনে ট্রান্সফার করব, অর্থাৎ সেটা 6 মাসে ট্রান্সফার করব নাকি 1 বছরে করব নাকি 5 বছরে করব, এরকম একটা কোশ্চেন আপনার আসতে পারে। তো দেখুন, প্রথমত আপনি যখন এসটিপি করবেন তখন 5 বছর সময়টা যদি আপনি চুজ করেন, আমার মতে ওটা একটা ভুল সময়, কারণ 5 বছরের মধ্যে কোনো ক্র্যাশ কিন্তু সাইকেলিক্যালি আরও একবার চলে আসতে পারে, অর্থাৎ আপনাকে দুটো ক্র্যাশের সম্মুখীন হলেও হতে পারেন। এক্ষেত্রে ম্যাক্সিমাম 3 বছর, মিনিমাম আপনি 6 মাসও চুজ করতে পারেন, 1 বছরও চুজ করতে পারেন, 18 মাসও চুজ করতে পারেন। তো এটা ডিপেন্ড করছে আপনার যে ওয়েলথ ক্রিয়েশন, এই ওয়েলথ ক্রিয়েশনের জার্নির উপর। অর্থাৎ আপনি যদি লাস্ট মনে করেন যে এটা 3 বছর ধরে
সঞ্চয় করেছেন বা 5 বছর ধরে আপনি টাকাটা সঞ্চয় করেছেন, তাহলে যে টাইম ধরে আপনি সঞ্চয় করছেন চেষ্টা করুন তার কম সময়ে, অর্থাৎ তার 50% টাইমে আপনি সেটাকে অন্য ফান্ডে ট্রান্সফার করবেন। এবার এখন যদি আপনি ভাবেন যে আপনি 10 বছর 15 বছর ধরে সঞ্চয় করেছেন, সেক্ষেত্রে কিন্তু 5-7 বছর চুজ করলে আপনার একটা ভুল ডিসিশন নেওয়া হবে। চেষ্টা করবেন 3 বছরের বেশি সময় যেন না নেওয়া হয়। তার মধ্যে আপনি যদি 3 বছরে জমিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 1.5 বছর চুজ করবেন, হোয়াট এভার। এই টাইম পিরিয়ডটা আপনি ডিসিশন নেবেন আপনার কতটা সময়ের মধ্যে ট্রান্সফার করলে সুবিধা হবে। তো আমি যেহেতু শুরুতেই 50 লাখ টাকার উদাহরণ দিয়েছিলাম, তো এক্ষেত্রেও আমি 50 লাখ টাকার উদাহরণ দিয়ে বলছি। প্রথমে যদি আপনি কোনো নিরাপদ কোনো ফান্ডে রাখেন, অর্থাৎ যেখানে রিস্ক কম, রিটার্নে খুব বেশি দেবে না কিন্তু আপনার ভোলাটিলিটিটা অনেকটা কম রয়েছে, এরকম কোনো ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 9% ইয়ারলি আপনার রিটার্ন জেনারেট হয়েই যায়। তো এটা 100% গ্যারান্টি হয় না, কিন্তু আপনি এরকম একটা অ্যাভারেজ রিটার্ন ধরেই চলতে পারেন। এর থেকে কখনো কখনো হয়তো 1% কমতেও পারে, 1% বাড়তেও পারে। তো আপনি যখন সেফ ফান্ডে রাখলেন, এইবার সেই সেফ ফান্ড থেকে প্রত্যেক মাসে যদি 2 লাখ টাকা করে আপনি ট্রান্সফার করেন কোনো ইকুইটি ফান্ডে, তাহলে দেখা যাবে 50 লাখ টাকা মোটামুটি 25 মাসে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনার 25 মাসে হবে না, 28 মাস লাগবে। কারণ আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট 50 লক্ষ টাকা হলেও যেহেতু আপনি যে সেফ ফান্ডে রেখেছেন সেখান থেকেও 9% রিটার্নটা জেনারেট হবে, তো সেক্ষেত্রে দেখা যাবে মোটামুটি 2.5 বছর 3 বছরের মধ্যে প্রায় 55 লাখ বা 55 লাখ 20-30 হাজার টাকা মতো চলে আসবে। তো এক্ষেত্রে 25 মাসের জায়গায় 28 মাস সময় লেগে যাবে আপনার 2 লাখ টাকা করে যদি আপনি ট্রান্সফার করেন। হ্যাঁ, হয়তো 28 মাসের মধ্যে 27 মাস আপনার 2 লাখ টাকা করে দিতে হবে এবং লাস্টের মাসটা একটু কম বেশি 19-20 অ্যামাউন্ট হতে পারে, সেটা রিটার্নের উপর ডিপেন্ড করছে। তো এইভাবে আপনি একটা সিস্টেম ঠিক করলেন। তবে এই সিস্টেম ঠিক করার আগে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি কখনোই এমনটা করতে পারবেন না যে ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো আপনি কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে আপনার টাকাটা রাখলেন আর সেখান থেকে এইচডিএফসির কোনো ফ্লেক্সি ক্যাপে আপনি ট্রান্সফার করবেন। এটা পসিবল নয়। এসটিপি সবসময় একই এএমসির মধ্যে হয়, অর্থাৎ আপনি যদি ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো সেফ ফান্ডে রাখেন তাহলে ব্যাংক অফ ইন্ডিয়ারই কোনো ফ্লেক্সি ক্যাপ বা মিড ক্যাপ, স্মল ক্যাপ বা মাল্টি ক্যাপে ট্রান্সফার করতে পারবেন। আবার আপনি যদি এইচডিএফসির ফ্লেক্সি ক্যাপে ট্রান্সফার করতে চান তাহলে এইচডিএফসিরই কোনো সেফ ফান্ডে আপনাকে রাখতে হবে, সেখান থেকে এসটিপি করে তারপরে আপনাকে কোনো ইকুইটি ফান্ডে ট্রান্সফার করতে হবে। তাহলে বুঝতে পারছেন যে এএমসিটা সেম হবে। আপনাকে আগে ডিসিশন নিতে হবে আপনি কোন কোম্পানির কোন ফান্ডে ট্রান্সফার করবেন, সেটা ডিসিশন নিয়ে তারপরে আপনি সেফ ফান্ডে রাখবেন। তো এক্ষেত্রে আপনি যখন রাখলেন তাহলে নিয়মিত একটা নির্দিষ্ট টাইমে আপনার টাকা কিন্তু চলে আসছে ইকুইটি ফান্ডে। এক্ষেত্রে কি হচ্ছে, মার্কেটের যেহেতু ইকুইটি মার্কেটের যেহেতু একটা নর্মাল বিহেভিয়ারই ভোলাটিলিটি থাকেই, আপস ডাউন থাকেই, কখনো আপ ট্রেন্ড কখনো ডাউন ট্রেন্ড কখনো সাইডওয়েজে চলতেই থাকে। তো এক্ষেত্রে দেখা যাবে আপনার যে অর্থটা আপনি ইনভেস্টমেন্ট করছেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে ইউনিটটা আপনি বাই করছেন সেই ইউনিটটা কিন্তু একই ন্যাভে আপনি বাই করছেন না। ন্যাভ প্রাইস কিন্তু প্রত্যেক মাসে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ন্যাভ প্রাইস প্রতিদিনই পাল্টাচ্ছে। আপনি যেহেতু মাসে মাসে ট্রান্সফার করছেন, হতে পারে আপনি এ মাসে হয়তো এমন একটা ন্যাভে বাই করলেন, পরের মাসে সেই ন্যাভ প্রাইসটা বেড়ে যেতে পারে, তার পরের মাসে ন্যাভ প্রাইসটা কমেও যেতে পারে। এইভাবে কখনো বাড়বে, কখনো কমবে, কখনো সেম থাকবে। এরকম হতে হতে দেখা যাচ্ছে 28 মাস পরে আপনার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট কিন্তু অ্যাভারেজ একটা ন্যাভে চলে এসছে। তো সেই সময় যদি মার্কেটে একটা ক্র্যাশ হয়, তাহলে যদি মার্কেটে 30% 40% মাইনাসও দেখা যায়, তাহলে দেখা যাবে আপনার পোর্টফোলিওতে হয়তো আপনি দেখতে পাচ্ছেন 15% বা 20% মাইনাস, কিংবা মার্কেটে যদি 20% কারেকশন করে তাহলে আপনার পোর্টফোলিওতে আপনি দেখা যাচ্ছে 5% কারেকশানে রয়েছে। তো বর্তমানে ধরুন এটা 2026 সাল, আমি যদি ধরি যে আমরা দেখুন ফিউচারের রিটার্নটা কিন্তু কখনোই আগে থেকে বলতে পারি না, তাই অতীতের রিটার্নটা ধরে আমি ক্যালকুলেশনটা আপনাকে বোঝাচ্ছি। আর এই রিটার্নটা যারা স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে এই রিটার্নটা কখনোই 100% গ্যারান্টি হয় না।
তো আমার এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসই নেবেন, আমি শুধুমাত্র আপনাদেরকে ক্যালকুলেশনটা বোঝানোর জন্যই করছি। তো দেখা যাচ্ছে 2016 সালের 1 জানুয়ারি আপনি ইনভেস্টমেন্ট করলেন, আর সেক্ষেত্রে আজকে ধরুন 2026 সাল, এই 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত যদি আপনি কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকতেন, তো মোটামুটি একটা পপুলার ফ্লেক্সি ক্যাপ ফান্ডের গড় রিটার্ন দেখা গেছে ওই 15.39%। তো এক্ষেত্রে আমি যদি এই রিটার্নটা ধরেই ক্যালকুলেশন করি, তাহলে আপনার 50 লাখ টাকাটা কিন্তু 10 বছরের মাথায় গিয়ে আপনি ওই মোটামুটি ধরে রাখুন 2,09,00,000 টাকা মতো আপনি রিটার্ন পাবেন। এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা সিচুয়েশন আপনার অনুকূলে রয়েছে, অর্থাৎ মার্কেট আপনার অনুকূলে রয়েছে, মার্কেট রিটার্নটাও খুব ভালো জেনারেট করেছে, আর আপনি পেশেন্সের সাথে 15 বছর ধরে টিকেও রয়েছেন এবং মানসিকভাবে আপনি একদম নিশ্চিন্ত ছিলেন। তো এই সবকটা প্যারামিটার ঠিক থাকলেই এই রিটার্নটা পসিবল। আদারওয়াইজ মার্কেটের মাঝখানে যদি কোনো রকম বিশাল কোনো ক্র্যাশ চলে আসে, বিশাল বড় ধাক্কা আপনার পোর্টফোলিওতে আসে, তাহলে কিন্তু রিটার্নটা অবশ্যই 19-20 হবে। তো এটা গেল লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপার। আর আপনি যদি এসটিপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে এসটিপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে এই অ্যামাউন্টটাই দেখা যাবে কমে গিয়ে ওই মোটামুটি আপনার 1,92,থেকে 93 লাখ টাকা মতো আপনি পাচ্ছেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 10-15 লাখ টাকার হেরফের কিন্তু রয়েছে। এটা আমি অ্যাভারেজ একটা হিসাব করে বললাম। এই 10-15 লাখ টাকার যে ডিফারেন্স, এটা কিন্তু 19-20 হতে পারে। তো এই যে 10-15 লাখ টাকার 19-20, এটা কিন্তু রিটার্নে 19-20, অর্থাৎ আপনি ঠান্ডা মাথায় ইনভেস্টমেন্ট করেছেন মার্কেটে, যেহেতু আপনি এসটিপি করে ইনভেস্টমেন্ট করেছেন, তাই খুব বেশি বড় রিস্ক আপনার পোর্টফোলিওতে ছিল না। আপনি শান্তিতে ঘুমাতে পেরেছেন রাতের ঘুমটা, এবং সেই সাথে 10 বছর ধরে পেশেন্সের সাথে থেকেছেন। তো দেখা যাচ্ছে যে এক্ষেত্রে রিটার্নটা একটু কম জেনারেট হলো, কিন্তু তবুও আপনি যে ফ্যাসিলিটিগুলো পেলেন সেটা হচ্ছে নিশ্চিন্তে আপনি ঘুমাতে পেরেছেন, আপনার মানসিকভাবে কোনো রকম কোনো সমস্যা হয়নি, আপনি 20 বছর ধরে আপনার ফিউচার যে গোল, সেই গোলটার জন্য আপনি অপেক্ষা করতে পেরেছেন। তো দেখুন, লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে মানসিক শান্তিটা কিন্তু খুব দরকার। কারণ মানসিকভাবে যদি আপনি আপনার টেনশন থাকে, আপনি যদি বিগড়ে থাকেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি 10 বছর ধরে সেই ইনভেস্টমেন্টে টিকে থাকতে পারবেন না। অনেক বহু ইনভেস্টর আছে যারা প্যানিক সেলিং করে বেরিয়ে যায়, মার্কেটে রিয়্যাক্ট করে। আমরা জানি যে দীর্ঘ সময় টিকে থাকলে আমাদের রিটার্ন ভালো আসবে, কিন্তু দীর্ঘ সময় টিকে থাকার জন্য আপনার তো মানসিকভাবে শান্তি দরকার। আপনার পোর্টফোলিওতে যদি অতিরিক্ত পরিমাণে ভোলাটিলিটি দেখেন, আপনি টিকে থাকতে পারবেন না। তো ওভারঅল এই জিনিসগুলো দেখলে আমরা দেখতে পেলাম কি রিটার্নটা এরকম ডিফারেন্স হলো। হ্যাঁ, এটা গেল আপনার রিটার্নের কথা। তবে এই টাকাটা কিন্তু আপনি আপনার হাতে পাচ্ছেন না, কারণ আপনি যখন 10 বছর ইনভেস্টমেন্ট করে থাকবেন এবং তারপরে আপনি সেই টাকাটা উইথড্র করে নেবেন, রিডিম করে নেবেন ইউনিট সমস্ত, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ট্যাক্সের একটা ব্যাপার আসে। এসটিপিতে যেহেতু আপনি প্রত্যেক মাসে ট্রান্সফার করছেন, অর্থাৎ একদিকে ইউনিট সেল করছেন, অন্যদিকে আপনার ইউনিট বাই হচ্ছে, তো যখনই সেল ট্রিগার হয় তখনই কিন্তু ওখানে একটা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তো সেক্ষেত্রে এবার আপনি যখন লং টার্ম ধরে করবেন, তখন কিন্তু লং টার্মের হিসাবে হবে। আবার যদি শর্ট টার্মের মধ্যে আপনি করে ফেলেন, তাহলে শর্ট টার্মের যে ট্যাক্স, সেই হিসাবেই কিন্তু ক্যালকুলেশনটা হবে। আপনি যদি ডিরেক্ট ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 0.60% হতে পারে, বা তার থেকে একটু বেশিও হতে পারে। এক এক স্কিমে এক এক রকম। মোটামুটি আপনি 0.6% থেকে ধরে 0.9 বা 8% একটা কমন ধরে নিতে পারেন ডিরেক্টে। আর আপনি যদি এটা রেগুলার ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো পার্সেন্টেজটা একটু বেড়ে যেতে পারে। তো আমি ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্যালকুলেশন দিয়েই দেখাচ্ছি। এবার ডিরেক্ট ইনভেস্টমেন্ট করলে দেখা যাবে, এই যে আপনি ইনভেস্টমেন্ট করলেন, ইনভেস্টমেন্ট করে যে 2,09,00,000 টাকাটা আপনি জেনারেট করলেন, ওয়েলথ ক্রিয়েট করলেন, এই টাকার উপর কিন্তু আপনার যে নিজস্ব প্রিন্সিপাল, অর্থাৎ যে 50 লাখ টাকাটা আপনার নিজের ছিল, সেই 50 লাখ টাকার উপর কিন্তু কোনো রকম ট্যাক্স লাগবে না। তাহলে প্রথমেই ট্যাক্স ক্যালকুলেশন করার সময় আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনার বাদ দিতে হবে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দিলে আপনার কাছে থাকছে 1.59 CR। তো অর্থাৎ 1,59,00,000 টাকা।
এবার 1,59,00,000 টাকার উপর কিন্তু আপনাকে লং টার্ম 12.5% এলটিসিজি দিতে হবে। তো এটা যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন, আবার সেখান থেকেও কিন্তু মোটামুটি 1.25 লাখের ছাড় রয়েছে প্রত্যেক বছর, সেটাও ওখান থেকে মাইনাস হবে। মাইনাস হওয়ার পরে গিয়ে কিন্তু আপনার ট্যাক্সটা হিসাব করে দিতে হবে। এবার আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন, মোটামুটি ওই 19 থেকে 20 লাখ টাকা পর্যন্ত কিন্তু মোটামুটি এখানে ট্যাক্স আপনার ক্যালকুলেশন হবে। তো ওভারঅল যদি আপনি 19 থেকে 20 লাখ টাকা ট্যাক্স দেন, তাহলে 2,09,00,000 টাকা যেটা জেনারেট করেছিলেন সেখান থেকে যদি আপনি 20 লাখ টাকা অ্যাভারেজ বাদও দিয়ে দেন, তাহলে ওই দেখা যাচ্ছে আপনার প্রায় 1,90,00,000 টাকা মতো আপনি পাবেন কাছে। তাহলে 1,90,00,000 টাকা মতো এটা আসছে আপনার লামসাম ইনভেস্টমেন্ট থেকে। আর আপনি যদি এসটিপি করেন, তাহলে এই এসটিপির ক্ষেত্রে আপনার যে এলটিসিজি সেটা কিন্তু মোটামুটি ওই 17 থেকে 18 লাখ টাকা মতো হয়ে যাবে। এবার 17 থেকে 18 লাখ টাকা মতো যদি এসটিপির ক্ষেত্রে ট্যাক্স হয়, তাহলে সেক্ষেত্রে দেখুন আপনার রিটার্নটা জেনারেট করেছিলেন এক্ষেত্রে কিন্তু 1,92,93 লাখ টাকা মতো। এবার এখান থেকেও ওভারঅল আমি যদি মোটামুটি 20 লাখ টাকা বাদও দিই, তাহলেও দেখা যাচ্ছে কিন্তু আপনার 1.73 CR অর্থাৎ 1,73,00,000 টাকা আপনি পাচ্ছেন। মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে ওই 1,90,00,000 আর এদিকে 1,73,00,000, তার মানে আপনার ওই 17-18 লাখ টাকা মতো ডিফারেন্স হচ্ছে। তো এই 17-18 লাখ টাকা মতো ডিফারেন্স আপনি যদি দেখতেও পান, তবে এটা কিন্তু রিটার্নে ডিফারেন্স হচ্ছে, কিন্তু আপনার 20 বছরের জার্নিটা কিন্তু স্মুথ হচ্ছে। অর্থাৎ লামসাম এককালীন আপনি যদি সঠিক টাইমিং বিচার করে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে রিটার্ন একটু বেশি জেনারেট করতে পারবেন। কিন্তু ওই টাইমিংটা যদি আপনি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার প্রচুর লস। কারণ সেক্ষেত্রে আপনার মার্কেটে যে 10 বছর আপনি যে রিটার্নটা জেনারেট করছেন, প্রথম 4-5 বছরে তো দেখা যাবে যে লসটা করেছিলেন সেই লসটা রিকভারি করতে করতেই সময় চলে গেল। তাহলে দেখা যাবে যে সঠিকভাবে রিটার্ন আপনি জেনারেট করতে পারছেন না। তাহলে যদি আমরা এসটিপি এবং লামসাম এই দুটো ইনভেস্টমেন্টের কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে রিটার্নের দিক থেকে লামসাম একটু এগিয়ে থাকবে, যদি কিনা পারফেক্ট টাইমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এসটিপি একটু পিছিয়ে থাকছে, কিন্তু এসটিপিতে ইনভেস্টমেন্ট করার জন্য আপনার মার্কেটে পারফেক্ট টাইমিংয়ের দরকার নেই, আপনার রিস্ক অনেক কম থাকছে, আপনার মানসিক শান্তি থাকছে, বিহেভিয়ারাল কোনো চেঞ্জেস আপনার মধ্যে আসছে না। আর সব থেকে বড় কথা, প্যানিক সেলিংয়ের এই যে ব্যাপারটা, প্যানিক সেলিং করে অনেক ইনভেস্টাররা বেরিয়ে যান, তারা যাদের গোল 10 বছর 15 বছর টিকে থাকা, তারা তো থাকতেই পারে না টিকে। তো ওভারঅল এই সমস্ত বেনিফিটগুলো আপনি এসটিপির মধ্যে পাচ্ছেন। এবার আপনাকে চুজ করতে হবে যে আপনি লামসাম ইনভেস্টমেন্ট করে হয় ছক্কা নয় ফক্কা এরকম একটা ডিসিশন নেবেন যে ভালো রিটার্ন জেনারেট করতে পারেন, আবার অন্যদিকে লসও হতে পারে। লস বলতে রিটার্নটা অনেকটা কম হতে পারে, 10 বছর 15 বছর মার্কেটে টিকে থাকলে লস হওয়ার কোনো জায়গা থাকে না, কিন্তু রিটার্নের 19-20টা হতে পারে। তো এগুলো আপনাকে মাথায় রেখে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। তো আমি পার্সোনালি সবাইকে সাজেশন দেব যে যদি আপনারা মার্কেট সম্পর্কে অতটা না বোঝেন, তাহলে মার্কেটে লামসাম ইনভেস্টমেন্ট করার থেকে এসটিপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু বেটার। তাতে আপনার লং টার্ম টিকে থাকার সুযোগটা অনেক বেশি বেড়ে গেল, এবং মার্কেটে যে এই হট করে ক্র্যাশ, এই ক্র্যাশে যে আপনার মানসিক উত্তেজনা সৃষ্টি হয়, সেগুলোর কিন্তু সম্ভাবনা থাকছে না। তো ওভারঅল এই প্যারামিটারগুলো আপনি একবার চেক করে দেখবেন, দেখার পরেই আপনি ডিসিশন নেবেন। এবার আরও একটা জিনিস আলোচনা করব যে এসটিপির ক্ষেত্রে আপনারা কি সবসময় শুধু প্রফিটই দেখবেন, লস দেখবেন না? না, এসটিপির ক্ষেত্রেও লস দেখতে পারেন, কিন্তু মার্কেট যদি মনে করেন যে প্রায় 70-20% মাইনাসে চলছে, তাহলে দেখা যাচ্ছে আপনার যে লামসাম ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে ওখানে কিন্তু 8-10 লাখ টাকা আপনি লসে দেখতে পারেন। কিন্তু আপনি যদি এসটিপির মাধ্যমে করেন, তাহলে দেখা যাচ্ছে মার্কেট যতই 20% মাইনাসে যাক না কেন, সেই সময় হয়তো ওই মোটামুটি 2 থেকে 2.5 লাখের মতো আপনি কিন্তু নেগেটিভে দেখতে পারেন, সেটা মার্কেট সিচুয়েশনের উপর।
দেখুন, একটা পোর্টফোলিওতে 50 লাখ টাকার পোর্টফোলিওতে 10 লাখ টাকা আপনার মাইনাস হয়ে যাওয়া মানে মানসিক সিচুয়েশন একরকম থাকা, আর একটা 50 লাখ টাকার পোর্টফোলিওতে 2 থেকে 2.5 লাখ টাকা মাইনাস হওয়া মানে সেক্ষেত্রেও কিন্তু মানসিক যে সিচুয়েশন সেটা আলাদা তৈরি হয়। এবার আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হবে আপনি সেই পথটাই যাচাই করবেন। আপনি যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন তাহলে অবভিয়াসলি আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন, বাট আপনি যদি মডারেট রিস্ক টেকার ইনভেস্টার হন তাহলে অবশ্যই এসটিপি ইজ বেস্ট ফর ইউ। তবে এই লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আরও একটা যে বোনাস টিপ আমি আপনাদেরকে দিতে চাই, সেই টিপসটা হলো যখন আপনারা আপনাদের যে ওয়েলথ সেই ওয়েলথটাকে চেষ্টা করবেন যে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে রাখতে, আরও কম্পাউন্ডিং করতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা বিষয় আপনাদের নজর রাখতে হবে। সেটা হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড কিন্তু রেডি রাখতে হবে, অর্থাৎ আচমকা হঠাৎ করে আপনার বাড়িতে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তার মোকাবিলা দেওয়ার জন্য মিনিমাম একটা অর্থ কিন্তু আপনার কাছে আলাদা রাখতে হবে। আর হাই ইন্টারেস্টে যদি কোনো লোন নিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই আগে শোধ করতে হবে, কারণ একদিক থেকে আপনি যতই ওয়েলথ ক্রিয়েট করে যান না কেন, অন্য দিক থেকে যদি হাই ইন্টারেস্ট আপনার বেরিয়ে যায় তাহলে অবশ্যই সেটা লসেরই কারণ আপনি মার্কেট থেকে যতই হাই রিটার্ন জেনারেট করুন না কেন, হাই ইন্টারেস্ট যে দিতে হয় লোনে সেই ইন্টারেস্টটা কিন্তু আপনি অতটা হাই রিটার্ন এই মার্কেট থেকে জেনারেট করার আশা করবেন না, কারণ ইন্টারেস্ট সবসময় অতিরিক্ত পরিমাণে হাই হয় কিছু কিছু ক্ষেত্রে। যাদের ক্রেডিট কার্ডের লোন নেওয়া থাকে তো সেসব ক্ষেত্রে তো প্রচুর হাই ইন্টারেস্ট পে করতে হয়। তো এগুলো কি হয়, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপনি ট্যাঙ্কিতে যতই জল ভরুন না কেন, নিচে একটা ফুটো থাকলে সেখান দিয়ে অনবরত জল বেরিয়েই যাবে, আপনি ট্যাঙ্কি কিন্তু ফুল করতে পারবেন না। তাই অবশ্যই হাই ইন্টারেস্টে যদি আপনার কোনো লোন নেওয়া থাকে সেটাকে আগে পে করুন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার যদি শর্ট টার্ম 2-4 বছরের জন্য কোনো রকম গোল আছে তাহলে তার জন্য টাকা কিন্তু আলাদাভাবে আপনি ইনভেস্টমেন্ট করুন। সেটা কিন্তু ওই লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের যে জার্নি তার মধ্যে কোনোভাবেই জড়াবেন না, কারণ এই জার্নিতে আপনি যখনই মাঝপথে আপনার কিছু পরিমাণ ইউনিট রিডিম করবেন তার একটা বিশাল এফেক্ট কিন্তু আসে। আপনি যে স্বপ্ন নিয়ে ইনভেস্টমেন্ট করছেন সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে না। আর আপনি যখনই ইনভেস্টমেন্ট করে এবার মনে রাখবেন যে মার্কেটে ক্র্যাশ কিন্তু যখন তখন আসতে পারে। এটা আমি আপনি আমাদের দেশের বড় বড় ফিনান্সিয়াল এক্সপার্টরা কেউই জানে না যে মার্কেটে কখন বড় কারেকশান আসবে, কখন সেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বেঁধে যাবে, কখন কোভিড-19-এর মতো সিচুয়েশান আসবে, কবে হঠাৎ করে ডিমনিটাইজেশন আবার চলে আসবে কিংবা গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হবে, এটা কেউ জানে না, কখনো কেউ বলতে পারে না। তাই এর প্রিপারেশন আপনাকে আগে থেকে নিতে হবে। যেমন আপনার যখন গোল থাকছে 10 বছর ইনভেস্টমেন্ট করা, তো 10 বছর ইনভেস্টমেন্ট করার পরে আপনি যদি মনে করেন উইথড্র করবেন, তো সেক্ষেত্রে চেষ্টা করুন হাতে আরও 3-4 বছর এক্সট্রা টাইম রাখার। অর্থাৎ আপনার এমন কোনো গোল যেটার 15 বছরের গোল, কিন্তু আপনি তার জন্য আপনি 10 বছরের ইনভেস্টমেন্ট করুন। 10 বছর পর থেকে ধীরে ধীরে যেমন আপনি এসটিপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছেন ঠিক সেরকমভাবেই আবার কিন্তু এসটিপির মাধ্যমে আপনি কোনো সেফ ফান্ডে ট্রান্সফার হতে পারেন। এতে কি হবে, এতে আপনার মার্কেটে যে আচমকা যদি কোনো রকম ক্র্যাশ আসে তার যে বিশাল বড় এফেক্ট সেটা আপনি পাবেন না। আবার যদি কোনো ক্র্যাশ না আসে, যদি মার্কেট খুব ভালো একটা ট্রেন্ডে চলে, আপ ট্রেন্ডে চলে, তাহলে সেই আপ ট্রেন্ডের র্যালিটাও আপনি ভোগ করতে পারছেন। তো দুতরফেই আপনি কিন্তু আপনার পোর্টফোলিওটাকে প্রোটেক্ট করতে পারছেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আপনার যে গোল থাকবে একদম ফিক্সড, যদি কোনো গোল থাকে তাহলে সেই গোলের চেষ্টা করুন 1 থেকে 2 বছর আগে থেকে উইথড্রলটা স্টার্ট করার। কারণ পার্টিকুলার যে গোল রয়েছে, যে সময়ে, যে এই সময়ে আমার এই গোলের জন্য এই টাকাটা লাগবেই, হয়তো সেই সময় বড় কোনো ক্র্যাশ চলে আসতে পারে। তার জন্য আপনি যদি আগে থেকে উইথড্র করতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই বড় রিস্কটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন। তো এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখুন, লামসাম ইনভেস্টমেন্ট নিজেরা করুন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে মার্কেটকে সঠিকভাবে টাইমিং করতে পারছেন না, কোন স্কিম আপনার জন্য ভালো সেটা আপনি চুজ করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে অর্থাৎ পিএইচডি ক্যাপিটালের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে
আমাদের সাথে কল করে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো রকম হেল্পের জন্য। আর আমাদের পিএইচডি ক্যাপিটালের অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনি গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোর থেকে আমাদের পিএইচডি ক্যাপিটাল অ্যাপটি ডাউনলোড করে সেখানে মিনিমাম যে ফর্মালিটিস থাকে ওগুলো পূরণ করেই কিন্তু ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারেন। আশা করি ভিডিওটা আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ইনফরমেটিভ করার। আশা করি আপনাদের ভালো লাগবে, লামসাম ইনভেস্টমেন্টের এই পথটা আপনাদের পছন্দ হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন, কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আবার অন্য কোনো ইনফরমেশন নিয়ে আমি হাজির হব। আজকের মতো এখানেই, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, বাই বাই।